বাবার মৃত্যুর পর মাত্র 15 বছরের বয়সী আমি আমার সৎ বোনকে বিয়ে করলাম। বিয়ের প্রথম রাতে যখন আমি তার কাছে বাসরীয় কাজ করতে গেলাম, তখন সে আমার কাছে কাকতি মিনতি করতে লাগল। সে আমার সাথে এসব করবে না। আর এদিকে আমার জীবনে প্রথম বাসর। এই মুহূর্তটা কি হাতছাড়া করা যায়? যদিও তার বয়স অল্প, কিন্তু আমার তো 27 বছরের স্বপ্ন। 25 বছর ধরে এই বাসর ঘরটাকে স্বপ্ন দেখছি। কিন্তু আমার সৎ বোন তো বাসর ঘরে কি হয় তা খুব একটা বুঝত না, কারণ তার মানসিক কিছু সমস্যা ছিল। তারপর এক পর্যায়ে আমি অনেক কৌশল কাটিয়ে তাকে আমি আমার অনুকূলে আনার চেষ্টা করলাম, কিন্তু তাতেও সে কোনোভাবেই রাজি হচ্ছিল না। তারপর তার ইচ্ছার বিরুদ্ধেই আমারটা যখন তার এখানে কিঞ্চিত পরিমাণে দিলাম, তখন সে একটি বিকট শব্দ করে হাও মাও করে কেঁদে উঠল। তারপর, হ্যালো বন্ধুরা, আমি রতন। আমি দীর্ঘ 10 বছর যাবত বিদেশে ছিলাম। আমার বাড়িতে এসে দেখি সব সম্পত্তি আমার সৎ বোনের নামে উইল করে রেখে গেছে আমার বাবা। আমি বাবার উইল অনেকবার পড়েছি, কিন্তু সেটা পড়ে আমার রক্ত টকবক করে ফুটছে। 2 দিন আগে বাবা মারা যাওয়ায় হঠাৎ করে আমাকে লন্ডন থেকে দেশে ফিরতে হয়েছে। বাবার শেষ কৃত্যের পর যখন তার উকিল আমাকে তার উইল দিলেন, আমি সেটা পড়ে রাগে লাল হয়ে গেলাম। আমি লন্ডনে পেট্রোল পাম্পে কাজ করতাম। যা বেতন পেতাম তা থেকে আমার ছোটখাটো খরচের টাকা রেখে বাকি টাকা বাবার কাছে পাঠিয়ে দিতাম। সারা জীবনের পুঁজি সব কিছু দিয়ে আমার বাবা শহরে কিছু জমি কিনলেন। আমার বাবা শহরে একটা বাড়ি এবং কিছু দোকানও কিনলেন। গত 10 বছর ধরে আমি টাকা পাঠাচ্ছি। 17 বছর বয়সে লন্ডনে গিয়েছিলাম, আর এখন আমার বয়স 27 বছর। এরকম হঠাৎ বাবার মৃত্যুর খবর শুনে আমাকে তাড়াতাড়ি দেশে ফিরে আসতে হয়। বাবা মৃত্যুর পর তারা আমাকে ছুটি দিতে চাইল না। আমি জোর করে চলে আসলাম, যার কারণে সেখান থেকে আমার চাকরি চলে যায়। মনে মনে ভাবলাম, আমি যে টাকা বাড়িতে পাঠিয়েছি বাবা নিশ্চয় তা আমার জন্য গুছিয়ে রেখেছেন। তাই আমি বাড়ি গিয়ে কোনো ছোটখাটো ব্যবসা করে হলেও চলতে পারব। কিন্তু আমার বাবার উইল আমার হোশ উড়িয়ে দিয়েছে। উইলের লেখা ছিল যে লন্ডনে যাওয়ার জন্য তোমার টাকার প্রয়োজন ছিল, তাই আমি আমার জমির কিছু অংশ বিক্রি করে তোমার টাকার ব্যবস্থা করেছিলাম। তাই এখন এই বাড়ি এবং বাকি সম্পত্তির উপর শুধুমাত্র মিলার অধিকার। যখন তুমি লন্ডনে গিয়েছিলে তখনই তুমি তোমার ভাগ পেয়ে গেছ। এটা পরে আমার মাথা ঘুরতে লাগল। অন্যদিকে আমার বোন যে ছোটবেলা থেকেই মেন্টাল, মাঝে মাঝে সে পাগল হয়ে যায়। যদিও আমার সৎ বোন, আমার বাবা কিভাবে তাকে তার সমস্ত সম্পত্তি দিয়ে গেলেন তা ভাবতে ভাবতে আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। একটি বারও বাবা আমার কথা ভাবলেন না। উইলের সমস্ত দলিল পত্রাদি ঘেটে আর একটু অংশ পড়ে দেখলাম শুধুমাত্র সম্পত্তি নয়, আরেকটি শর্ত দিয়ে দিয়েছেন বাবা। উইল করার সময় উইলে পরিষ্কার লেখা রয়েছে যে যেই ব্যক্তি আমার মেয়ে মিলাকে বিয়ে করবে এবং সারা জীবন আমার মেয়ের পাশে থাকবে, সেই ব্যক্তি আমার কেবলমাত্র স্থাবর অস্থাবর সকল সম্পত্তির মালিক হবে। কিন্তু বিয়ের পরে যদি আমার মেয়েকে ছেড়ে সে চলে যায়, তাহলে সে সম্পত্তি আর এক সুতাও পাবে না। বাবার এরকম একটা কাণ্ডের জন্য আমার জীবনটাই ধ্বংস হয়ে যাচ্ছিল। বসে বসে চিন্তা করছিলাম, এখন কি করা যায়। এই ভেবে আমি আমার এক বন্ধুকে ফোন দিলাম। বললাম আমার এখানে আসার জন্য। তারপর সে আমার কাছে আসে। তাকে নিয়ে আমি একটু অন্য জায়গায় ঘুরতে গেলাম। ঘোরার সময় তাকে আমি শেয়ার করলাম সম্পূর্ণ বিষয়টা। শুনে আমার বন্ধু আমাকে বলল যে, রতন, তোর কাছে এখন একটি সমাধান আছে। তারপর আমি বললাম, কি সমাধান? সে বলল, তুই তোর সৎ বোনকে বিয়ে করে নে, তাহলে তোর সকল সম্পত্তি আবার তোর হাতেই ফিরে আসবে। বন্ধুর মুখে এরকম ধনের কথা শুনে আমি কিছুটা হকচকিয়ে গেলাম আর বললাম, বন্ধু, এটা কি করে সম্ভব? সে তো আমার বোন। সে বলল, বোন হলে কি হবে? সে তো তোর আপন বোন না, সে তো তোর সৎ বোন। আর সৎ বোনকে বিয়ে করা যায়। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু, সে আমার সৎ বোন ঠিক আছে,
কিন্তু যখন আমার বাবা, আমার মা মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করে, তারপর থেকেই তাদের সাথে আমার সম্পর্ক ভালো নেই, কোনোভাবেই ভালো নেই। এখন আমি তাকে কিভাবে বিয়ে করব? তারপর আমার বন্ধু বলল, যদি তুই তাকে বিয়ে না করিস, তাহলে তোর বাড়ির অংশ পাবি না, আর তোর বাবার সমস্ত স্থাবর অস্ত্র সকল সম্পত্তি যে মিলাকে বিয়ে করবে সে পেয়ে যাবে। সুতরাং তোর কাছে এখন একটি রাস্তা, তুই মিলাকে বিয়ে করে নে, আর মিলাকে ভালো ডাক্তার দেখা, তাহলে দেখবে তোর ভালোবাসা পেয়ে সে ঠিক হয়ে যাবে। বন্ধুর এরকম ধরনের কথা শুনে মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমি তো নিরুপায়, এখন আমি কি করব? মিলাকে বিয়ে করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তারপর এক পর্যায়ে আমি আমার সৎ বোনের সাথে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হলাম। অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল। বিয়ের প্রথম রাতে যখন আমি তার কাছে গেলাম, সে আমাকে কোনোভাবেই বাসরের কাজ করতে দিবে না। অর্থাৎ সে কিছুটা মেন্টাল টাইপের ছিল। সে বুঝত না ভালোবাসা কাকে বলে এবং কিভাবে ভালোবাসতে হয়। বাসর ঘরে অনেক কৌশল করেও কোনো কাজ হচ্ছিল না। তার কাছ থেকে কোনোভাবেই আমি কোনো কিছু আদায় করতে পারছিলাম না। মূলত আমার সৎ বোন ছিল কিছুটা মেন্টাল টাইপের। সেখানে আমি যখন তার উপর কোনো কিছু করতে চাইতাম, তখন সে চিৎকার চেঁচামেচি করত। এরকম বাসর ঘর দেখে আমার মনটা খুব দুর্বল হয়ে গেল। মনে মনে ভাবলাম, কাকে বিয়ে করলাম, যার সাথে নাকি বাসর করারই কোনো ইমেজ পাচ্ছি না। আর প্রকৃতপক্ষে বন্ধুরা, আমার সৎ বোন, যদিও সে পাগল, কিছুটা মেন্টাল, কিন্তু বাবা তাকে অনেক আদর করতেন, তার প্রতি অনেক কেয়ার নিতেন। তার সৌন্দর্য কিন্তু অনেক, তার সৌন্দর্য দেখে যে কেউ পাগল হয়ে যাবে। লাল টুকটুকি শাড়ি পরে আমার সৎ বোন যখন আমার বাসর ঘরে বসে রইল, তার সৌন্দর্য দেখে আমার মাথা গরম হয়ে গেল। আস্তে আস্তে তাকে অনুকূলে আনার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পারছি না। হঠাৎ করে মাথায় একটি বুদ্ধি আসলো। মিলা একটা সুস্থ মস্তিষ্কের লোক না। ভাবলাম তাকে একটি বুদ্ধি কাটালে আমি আমার অনুকূলে আনতে পারব। হঠাৎ করে আমি একটি বিদেশি চকলেটের বক্স হাতে নিলাম এবং চকলেট আমার হাতে নিয়ে বললাম, মিলা, এটি তোমার জন্য। মিলা কিন্তু চকলেট খুব পছন্দ করত। আমি তাকে চকলেট দিয়ে দিব, সে আমার কাছ থেকে চকলেটকে নিবে। ঠিক এই মুহূর্তে বললাম, তুমি যদি আমার সাথে একটি কাজ করো, তাহলে তোমাকে এই সবগুলো চকলেট আমি দিয়ে দিব। সে বলল, সত্যি ভাইজা, আমাকে সবগুলো চকলেট দিয়ে দিবে? আমি বললাম, হ্যাঁ, তোমাকে সবগুলো চকলেট দিয়ে দিব এবং আরও অনেক অনেক কিছু দিব, কিন্তু তোমাকে যে একটি কাজ করতে হবে। সে বলল, ভাইজা, কি কাজ? আমি বললাম, মিলা, এখন থেকে 2 ঘন্টার ভিতরে আমি তোমাকে যা যা বলবো তুমি তাই করবে, তাহলে তোমাকে এই যে পুরো বক্সের চকলেট দিয়ে দিব। মিলা বলল, সত্যি ভাইজা? ঠিক আছে, যাও, তুমি আমার সাথে যা যা মন চায় তা করো, কিন্তু তারপর আমাকে চকলেটগুলো দিয়ে দিবা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর মিলাকে আমি আপন করে নেওয়ার জন্য আস্তে আস্তে তার সাথে ঘনিষ্ঠ হতে চাইলাম। প্রথমে একটু ইতস্তত বোধ করল, তারপর তাকে আস্তে আস্তে আমি প্রস্তুত করার চেষ্টা করলাম, আর কিছু কিছু মানে উচ্চাকাঙ্ক্ষী করার চেষ্টা করলাম, যাতে সে আমার প্রতি কিছুটা দুর্বল হয়। কিন্তু আমি তো একটা জায়গাতে খুব অবাক হয়ে গেলাম। বন্ধুরা, যদি আমার বোন কিছুটা মেন্টাল টাইপের ছিল, কিন্তু তার এখানে যে এত মজা লুকিয়ে আছে তা আমি আগে কখনো ভাবতে পারিনি। যখন আমি বিভিন্ন ইশারায় ইঙ্গিতে তাকে আমার পজিটিভ লাইনে আনতে শুরু করলাম, তখন সেও দেখি আস্তে আস্তে তার অবস্থান পাল্টাতে শুরু করল। সে আমার প্রতি দুর্বল হয়ে যেতে লাগল, আর কেমন জানি নিঃশ্বাস নিতে লাগল, আর উদাস হতে লাগল। বুঝতে পারলাম আমার টেকনিক কাজ হয়েছে। এইভাবে প্রায় 20 থেকে 25 মিনিট তাকে আকর্ষিত করার পর আস্তে আস্তে যখন আমি তার এখানে অবস্থান নিতে শুরু করলাম, যখন তার এখানে আমি পূর্ণ নিয়ন্ত্রণ নিতে শুরু করলাম, তখন আমি তাকে ভালো করে দেখলাম। এটা দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে তার এটা এখনো নিট অ্যান্ড ক্লিন, একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপক্ক, এবং সেখানে ইতিপূর্বে অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হয়নি।
যদিও বিয়েটা আমি মন থেকে করি নাই। তারপরও তাকে দেখে, তার ওই সৌন্দর্য দেখে আমি তার জন্য পাগল হয়ে গেলাম। রাতটি তার সাথে স্মরণীয় করে কাটানোর চেষ্টা করলাম। এই ভেবে ভেবে আমি যখন প্রথম তার উপর নিয়ন্ত্রণ নিতে যাব, আমার এটা মাত্র কিঞ্চিত পরিমাণ তার এখানে গেলা। এমন সময় সে অনেক জোরে একটা শব্দ করে উঠল, উঠে বলল, ভাইজা, আমি তো মরে যাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে। তারপর আমি ভাবলাম, এই আমার সুবর্ণ সুযোগ। এখন যদি আমি তাকে ছেড়ে দেই, তাহলে হয়তো আর কখনো এই সুযোগ আমি পাব না। এই বলে আমি তার উপর পূর্ণ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলাম। যখন একেবারে পুরোটা তার নিম্নাংশে চলে গেল, তখন সে এমন জোরে একটা বিকট শব্দ করে চিৎকার দিল যে, সেই চিৎকারে বাড়ির সমস্ত লোক সজাগ হয়ে গেল। তারপরও আমি আর তাকে ছাড় দিলাম না। আমার ইচ্ছামতো চাহিদা পূরণ করলাম। কিন্তু যখন ২০ থেকে ৩০ মিনিট হয়ে গেল, তখন তার মধ্যে দেখলাম অন্যরকম একটি ইমেজ কাজ করল। সেও আমার প্রতি ইশারা ইঙ্গিত দিয়ে আমাকে বারবার আহ্বান করল আমি তার উপর আরও প্রবলভাবে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। তারপর আমি তার উপর আরও প্রবলভাবে নিয়ন্ত্রণ নিলাম। এমনভাবে আমি তার উপর নিয়ন্ত্রণ নিয়েছিলাম, যার ফলে সে পরিপূর্ণ তৃপ্তি পেয়েছিল। এবং এই নিয়ন্ত্রণ নেওয়ার ফলেই আমাদের ঘরে পরবর্তী কিছুদিন পরেই একটি ফুটফুটে কন্যা সন্তান হয়েছিল। এবং আমার স্ত্রীরও বিদেশে ভালো উন্নতমানের ডাক্তার দেখিয়েছিলাম, যার ফলে সে এখন পরিপূর্ণ সুস্থ হয়ে গেছিল। এখন আমার সংসার খুবই সুখের শান্তিতে চলছে। আমাদের সংসার সুখে শান্তিতে ভরে আছে এখন। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে সর্বশেষ একটি কথাই বলবো, বিশেষ করে প্রবাসী ভাইদেরকে একটি কথাই বলবো, তোমরা তোমাদের সারা জীবনের কষ্টের অর্থ তোমরা কার কাছে দিচ্ছ? যদিও সে তোমাদের পিতামাতা অথবা কেউ আপনজন হয়, অবশ্যই টাকাটা কিভাবে ব্যয় হচ্ছে তা তোমরা নিশ্চিত করে দিবা। নাইলে হয়তো আমার মতো তোমাদের কেউ এমন বিপদে পড়তে হবে। যদিও আমি সেখান থেকে পরবর্তীতে উদ্ধার হতে পেরেছিলাম, কিন্তু তোমরা হয়তো সেখান থেকে নাও উদ্ধার হতে পারো। সারা জীবনের গ্লানি ভুগতে হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দোলা ভাই, আপনি আমার সাথে কি করছেন? আমি তো আপনার ছোট বোনের মতো। তারপর দোলা ভাই আমাকে বলল, তুই কি চাস তোর বোনকে আমি ডিভোর্স দিয়ে দেই? আমি বললাম, না দুলা ভাই, তাহলে আমি যা করছি তুই তা করতে দে। আর যদি বেশি ভাড়া ভারী করছ, তাহলে আমি তোর বোনকে তালাক দিয়ে দিব। আমি বললাম, দোলাভাই, তাহলে আপনি আমার সাথে কি করতে চাইছেন? তারপর দোলাভাই আমার সাথে এমন আচরণ করতে চাইল, তাতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। আমি আর কোনো কথা বলতে পারলাম না। ওমা, হঠাৎ দেখি সে আমার সাথে অন্য রকম আচরণ করতেছে। রাগে আমি দোলাভাইকে একটা জোরে ধাক্কা মেরে ফেলে দিই। ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর দোলাভাই ক্ষুব্ধ হয়ে আমার সাথে যা করল, তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে, হাটের কাজ করতে বাধ্য হবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমার নাম অহনা রহমান অনু, তবে সবাই আমাকে অনু বলে ডাকে। প্রিয় বন্ধুরা, গোপনীয়তা রক্ষা করার জন্য আমি এখানে আমার নাম ব্যবহার করলাম। আমার গ্রামের বাড়ি রাজশাহী। আমার বাবা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে, আর মা গৃহিণী। আমার 2 ভাই, 2 বোন। আমি এবারে ক্লাস 10-এ পড়ি। চাকরির কারণে বেশিরভাগ সময়ই আমার বাবা বাড়ির বাইরে থাকেন। আমার 2 ভাই, এক ভাইয়ের নাম শফিকুল, আরেক ভাইয়ের নাম রফিকুল। সবেমাত্র তারা বিদেশ গিয়েছে, তারা এখনো বিয়েশাদী করে নাই। তারা দুজনেই বিদেশ প্রবাসী। একজন থাকে দুবাই, আরেকজন থাকে মালয়েশিয়ায়। আর আমার বড় বোন, যার নাম উর্মিলা রহমান উমি,
তবে সবাই তাকে উনি বলে ডাকে। সে গত বছর অনার্স ফার্স্ট ইয়ারে উঠেছে। আর আমি এই বছর এসএসসি পরীক্ষা দিব। আমরা দুজনেই দেখতে প্রায় সমান সমান হয়ে গিয়েছিলাম। আমাদের পরিবারে আমরা দুজনেই ছিলাম অনেক সুন্দরী। তবে আমার বড় বোনের চাইতে সবাই বলে আমি নাকি অনেক সুন্দরী। চোখগুলো নাকি আমার অনেক টানা টানা। আমাকে দেখতে নাকি অনেক আবেদনমা লাগে। আমার ক্লাসের বন্ধুরাও আমার দিকে মাঝে মধ্যে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে। তাদের চাওয়া দেখে মনে হয় আমি নিজেকে বিশ্বসুন্দরী দাবি করতে পারি। বন্ধুরা, সেটা ছিল আমার আবেগ, আমার কল্পনা। প্রতিদিন আমি স্কুলে যেতাম। স্কুল থেকে বাড়িতে ফিরতাম। খুব ভালোই চলছিল আমার দিন। হঠাৎ একদিন আমি পিছনের দিকে চেয়ে দেখি, একটি মোটরসাইকেলে করে একটি ছেলে আমার পিছু নিতে লাগল। ছেলেটিকে দেখতে অনেক হ্যান্ডসাম মনে হলো। প্রথম দিন আমি কিছু মনে করলাম না। এইভাবে 1 সপ্তাহ নাগাদ আমি ফলো করলাম। ছেলেটি আমাকে ফলো করছে, আমার সাথে কথা বলতে চাইছে। কিন্তু আমি তো তাকে চিনি না। কি করে আমি তার সাথে কথা বলবো? আর সেই বা কেন আমার পিছু পিছু ঘোরে? আমার মনের ভিতরে সন্দেহের গুড় পাক খেতে শুরু করল। 8ম দিনের মাথায় ছেলেটি একটি ফুল নিয়ে আমার জন্য দাঁড়িয়ে রইল। আর আমাকে ডাক দিল, এই যে শুনছেন, আমি আপনাকে ডাকছি। তারপর অত্যন্ত বিনয়ের সাথে আমাকে একটি ফুল দিল। ফুলটি খুবই সুন্দর ছিল। আমি বললাম, ভাইজা, আপনি কেন আমাকে ফুল দিচ্ছেন? তখন সে আমাকে বলল, আমি আপনাকে কেন ফুল দিচ্ছি? ও আচ্ছা, তাহলে শুনুন। অপরিচিত কাউকে যদি ভালো লাগে, তাহলে এই ভালো লাগাটা প্রকাশ করার জন্য সর্বপ্রথম ফুল দিয়ে প্রকাশ করায় আমার কাছে বেটার মনে হচ্ছে। আমি বললাম, ও আচ্ছা তাই। তো আমাকে আপনার কেমন লাগে? সে বলল, দুনিয়াতে তোমার মতো সুন্দর, তোমার মতো স্মার্ট, তোমার মতো হ্যান্ডসাম, তোমার মতো কিউট মেয়ে আমি আজ জীবনে দেখি নাই। তখন আমি বললাম, ভাইজা, আপনি এটা কি বলছেন? আমি তো দেখতে এত সুন্দর না। আজ এ পর্যন্ত কেউ আমাকে এভাবেই প্রশংসা করল না। যাই হোক ভাইজা, তবে আপনি আমার কাছ থেকে কি চান? কেনই বা আপনি প্রতিদিন আমাকে ফলো করেন? তারপর ছেলেটি বলল, আমি আপনার কাছে কি চাই তা আপনি বুঝেন না। আমার চোখের ভাষা, আমার মনের ভাষা, আমার ঘোরাঘুরি কি বলে দেয় না? আমি আপনার কাছে কি চাই? আমি বললাম, ছি ছি ভাইজা, আপনি এসব কি বলছেন? এসব করা ভালো না। তারপর ছেলেটি আমাকে বলল, শুনুন, আমি তোমাকে খারাপ কোনো কিছু বলি নাই। আমি তোমাকে শুধু এইটুকুই বলতে চাই, আমি তোমাকে ভালোবাসতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বললাম, কি বলছেন ভাইজা? আমি তো আপনাকে ভালো করে চিনি না। তাহলে আমি কি করে আপনার সাথে কথা বলবো? আর তাছাড়াও আপনি যদি আমাকে বিয়ে করতে চান, তাহলে আমার পরিবারকে আপনি জানান। আর এইসব প্রেম ভালোবাসা আমার দ্বারা হবে না। ছেলেটি বলল, দেখুন, আপনি আমাকে চিনেন না, আমিও আপনাকে চিনি না। তো আমরা কিছুদিন নিজেদের মধ্যে কথা বলি, একে অপরকে খুব ভালোভাবে চিনি। ছেলেটির কথা শুনে মনে হলো ছেলেটি অনেক ভদ্র। তাই আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাইজা, আপনার নাম কি? সে তখন বলল, আমার নাম রোহিত তালুকদার। আমার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়। আমি এখানে চাকরির সুবাদে এসেছি। আমি এই শহরেই থাকি। তোমাদের বাড়ির আশপাশেই আমার বাসা। তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম, সেদিনই আমার মনে ধরেছিল। তারপর থেকেই আমি তোমার পিছনে ঘোরাঘুরি শুরু করলাম। আমি বললাম, ভাইজা, আপনার বাড়ি হবিগঞ্জ আর আমার বাড়ি রাজশাহী। সুতরাং বিদেশি ছেলেদেরকে বিশ্বাস করতে আমার খুব ভয় হয়। আর ইদানিং ছেলেরা কত ধরনের প্রতারণা করছে মেয়েদের সাথে। সরি ভাইজা, আমাকে মাফ করে দিয়েন। আমার এরকম কথা শুনে ছেলেটির মন খারাপ হয়ে গেল। বুঝতে পারছি ছেলেটি নিজেকে খুব অসহায় মনে করছে। তারপর ছেলেটি চলে যেতে চাইল। তবে চলে যাওয়ার পূর্বে ছেলেটি আমাকে তার একটি কার্ড দিয়ে বলল, যদি মনে করেন যে আমি ভালো, আমি আরও অন্য 2-4টা ছেলের মতো না, তাহলে দয়া করে আমাকে এই নাম্বারে একটি কল দিবেন। আপনার কলের প্রত্যাশায় আমি রইলাম। তবে যদি আপনি আমাকে একটি কল দেন, তাহলে মনে করব দুনিয়াতে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আমি। এই বলে ছেলেটি আমার কাছ থেকে চলে গেল।
আমিও বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তখনও রাত 9টা বাজে। হঠাৎ আমার এই ছেলেটির কথা মনে পড়ল। তার কার্ডটি হাতে নিলাম। তার নাম্বারটা দেখলাম। একবার ভাবলাম, কল দিব কি দিব না। আমতা আমতা করে হঠাৎ ছেলেটির নাম্বারে একটি কল দিলাম। ছেলেটি আমার কল পেয়ে মনে হলো যেন আনন্দে উল্লাসিত হয়ে গেল। আর বলতে লাগলো, আমি সত্যিকার অর্থে অনেক ভাগ্যবান। আপনি যে আমাকে কল দিবেন, তা আমি কখনো কল্পনাও করি নাই। ভেবেছিলাম আমি যাকে জীবনে একটিবার পছন্দ করেছিলাম, সে হয়তো অন্য কারো হয়ে আছে, যে জন্যই সে আমাকে না করে দিয়েছে। এখন আমার সকল ভাবনা মিথ্যা হয়ে গেল। তারপর ছেলেটি আনন্দের সাথে আমাকে জিজ্ঞেস করল, এই যে মিস দয়াকরে, এবার বলবেন আপনার নামটা কি? ছেলেটির কথা শুনে আমার কাছে খুব ভালো লাগছিল। খুব মিষ্টি কণ্ঠ। তারপর আমি বললাম, আমার নাম অহনা রহমান অনু। তবে সংক্ষেপে সবাই আমাকে অনু বলে ডাকে। চাইলে আপনিও আমাকে অনু বলে ডাকতে পারেন। ছেলেটি বলল, তুমি যদি আমাকে অন্য বলে ডাকার অধিকার দাও, তাহলে আমি খুব খুশি হব। তারপর ছেলেটি বলল, অনু, আমরা কি খুব ভালো বন্ধু হতে পারি? ছেলেটির কথা শুনে আমার মনের ভিতরটা কেঁপে উঠল। যতই আমি চাইছি ছেলেটির কাছ থেকে দূরে থাকতে, তার কথা, তার মিষ্টি কণ্ঠ আমাকে তার কাছে টেনে নিয়ে যাচ্ছে। কি করি বুঝতে পারছি না। এইভাবে একটু একটু করে কথা বলতে বলতে তার সাথে আমার গভীর সম্পর্ক হয়ে যায়। তার সাথে এইভাবেই চলতে থাকে আমার দৈনন্দিন মোবাইলে কথাবার্তা। ছেলেটির সাথে যতই কথা বললাম, মনে হলো ছেলেটি খুব ভালো। তার ভিতরটা একবারে সহজ সরল। তার মতো ছেলেকে বিশ্বাস করা যায়। এইভাবে যেতে লাগলো আমাদের সময়। কিছুদিন পর আমার বড় বোনের বিয়ের জন্য আমার বাবা একটি সম্বন্ধ আনলেন। ছেলে নাকি ঢাকায় ব্যবসা করে, অনেক টাকা পয়সাওয়ালা, অনেক বড়লোক। তার সাথে দেখতে শুনতেও নাকি অনেক ভালো, অনেক সুন্দর, অনেক কিউট। সবার কথা শুনে আমাদের ফ্যামিলি, আমার বাবা, আমার মা, ভাই বোন সবাই বিয়েতে রাজি হয়ে গেল। তারপর ওই ছেলেটির সাথেই আমার বড় বোনের বিয়ে হয়ে গেল। বিয়ের দ্বিতীয় দিনের মাথায় আপু আর দুলাভাই আমাদের বাড়িতে আসলো। দুলাভাই এই প্রথম আমাকে খুব ভালোভাবে দেখল। আমাকে দেখে সে হা করে তাকিয়ে রইল। আর মনে মনে ভাবল, আমার শালিকা এত সুন্দর। আমি তো জানতাম না। আগে যদি জানতাম তাহলে আমার বুকে রেখে আমার শালিকাকে বিয়ে করতাম। দুলাভাইয়ের এমন চাহনি দেখে মাঝে মধ্যে আমার খুব বিরক্ত বোধ হতো। বাড়িতে এসে দুলাভাই আমাকে ডাকল, এই অনু, কোথায় আছো? আসো একটু এদিকে, তোমাকে একটু ভালো করে দেখি। তারপর দুলাভাই এর ডাক শুনে আমি তার কাছে গেলাম। সে আমাকে ডেকে বলল, মাশাআল্লাহ, এত সুন্দর, এত রূপ তোমার। জানি না কার কপালে এই চন্দম আছে। দুলাভাইজের এরকম কথা শুনে আমি লজ্জায় চলে গেলাম। কেন জানি দুলাভাই এর চাহনি আমার কাছে কেমন যেন মনে হয়। তারপর ভাবলাম, নতুন দুলাভাই হয়তো শালির সাথে মজা করছে। আমিও তার সাথে একটু ফ্রি ভাবে কথা বলার চেষ্টা করলাম। যদি আমি দুলাভাইয়ের সাথে একটু ফ্রি হয়ে কথা না বলি, তা না হলে আমার বোনের কাছে বিচার দিবে। আর এতে হয়তো আমার বড় বোনের মনে অনেক কষ্ট পাবে, অনেক ব্যথা পাবে। যতই আমি দুলাভাইয়ের সাথে ফ্রি হতে চাইলাম, ততই দুলাভাই শুধু আমার এখান থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে বলে আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, বড় বোনকে খুশি রাখতে, বোনের সংসারকে খুশি রাখতে দুলাভাইয়ের সাথে আমার খুব ভালোভাবে কথা বলতে হতো। আর এদিকে আমার রোহিতের সাথে আমার নিয়মিত কথা হতো। সে আমার খুব খেয়াল রাখে, প্রতিদিন আমার খোঁজ খবর নেয়। মাঝে মধ্যে মনে হয় রোহিতের সাথে দোলাভাইয়ের বিষয়টা শেয়ার করি। তারপর ভাবলাম, যদি এই বিষয়টা শেয়ার করি তাহলে হয়তো রোহিত আমাকে নেগেটিভ ভাববে, এবং কি সে আমাকে ভুল বুঝতে পারে, আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে। এসব কিছু ভেবে তার সাথে আমি আর এই বিষয়টা শেয়ার করি নাই। এভাবেই চলতে থাকে আমাদের জীবন। রোহিতের সাথে আমার প্রতিদিন কথা হয়। মাঝে মধ্যে তার সাথে আমি দেখাও করি। সত্যি বলতে তার সাথে আমি খুব ভালোই ছিলাম। কিন্তু এর মধ্যেই আমার জীবনে নেমে এলো একটি অন্ধকারাচ্ছন্ন একটি ঘটনা, যে ঘটনা আমাকে এখনো কুরে কুরে খাচ্ছে। আপুর বিয়ের প্রায় 1 বছর হয়ে গেল। আপু এখন সন্তান সম্ভাবনা। সম্ভবত তার ছেলে সন্তান হবে। সে বেশি নড়াচড়া করতে পারে না, তাই খুব অসুস্থ বোধ হয়।
সেই জন্যই আপু আর দুলাভাই আপুকে কিছুদিন আমাদের বাড়িতে থাকার জন্য দোলাভাই নিয়ে আসে। সেই সাথে দুলাভাইও আমাদের বাড়িতে আসে। মনে হয় তারা 7 দিন থাকবে। আমরা সবাই আনন্দিত। এতদিন পর আমার আপু আর দোলাভাই আমাদের বাড়িতে আসছে। তাদেরকে খুব ভালো করে সেবা যত্ন করতে হবে। তাই আমরা সকলেই কাজ করছিলাম। সেই দিন বিকেলবেলা আপু আর দোলাভাই আমাদের বাড়িতে আসলো। তার রাতের খাবার দাবার খেয়ে শুয়ে পড়ল। আমি আমার রুমে শুয়ে পড়লাম। রাত তখন 1টা বাজে। দুলাভাই হঠাৎ আমার রুমে ফোন করে বলল, অনু আমার সুইট শালিকা, আমার খুব পানির পিপাসা পেয়েছে। একটি তোমার দরজাটা খুলো, একটু পানি খাবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে দুলাভাই। আমি দরজা খুলছি, আপনি আসেন। আমি দরজা খুলতেই দোলাভাই আমার মুখে চেপে ধরলেন। আমি আর কোনো কথা বলতে পারলাম না। আমি বললাম, দোলাভাই আপনি আমার সাথে কি করছেন? আমি তো আপনার ছোট বোনের মতো। তারপর দোলাভাই আমাকে বলল, তুমি কি চাও তোমার বোনকে আমি ডিভোর্স দিয়ে দেই? আমি বললাম না দুলাভাই, তাহলে আমি যা করছি তুই তা করতে দাও। আর যদি বেশি ভাড়া ভারী করো তাহলে আমি তোমার বোনকে তালাক দিয়ে দিব। আমি বললাম, দোলাভাই তাহলে আপনি আমার সাথে কি করতে চাইছেন? তারপর দোলাভাই আমার সাথে এমন আচরণ করতে চাইল, তাতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। আমি আর কোনো কথা বলতে পারলাম না। ওমা হঠাৎ দেখি সে আমার সাথে অন্য রকম আচরণ করতেছে। রাগে আমি দোলাভাইকে একটা জোরে ধাক্কা মেরে ফেলে দিই। ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর দোলাভাই ক্ষুব্ধ হয়ে ক্ষুধার্ত বাঘের মতো আচরণ করা শুরু করল। আমি খুব চেষ্টা করলাম বাধা দিতে, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। এক পর্যায়ে সে আমার সব কিছু বেঁধে ফেলে। আমি তার কাছে হাত পা ধরে ক্ষমা চাইলাম, তাতেও কোনো কাজ হলো না। আমি বললাম, দুলাভাই প্লিজ আমাকে মাফ করে দেন, আপনি আমার সাথে এমন করবেন না। তারপর সে আমায় বলল, দেখা অনু, আজকে প্রায় 2 মাস হলো তোমার বোন অসুস্থ, তার সাথে আমার কিছুই হয় না। আমি অনেক দিনের ক্ষুধার্ত, আমাকে একটু খেতে দাও। এই বলে সে তার কাজ করাতে ব্যস্ত হয়ে উঠল। প্রায় 2 ঘন্টা এই রকম করার পর সে শান্ত হল। আমি চোখের পানি মুছতে মুছতে সেখান থেকে চলে এলাম। চলে এসে আমার ভালোবাসা রুহিতকে ফোন দিলাম। ফোন দিয়ে তাকে আমি বললাম, রুহিত তুমি আমাকে ভুলে যাও। রুহিত আমার মুখ থেকে এমন কথা শুনে সে যেন পাগলে হয়ে গেল। আর বলতে লাগলো, অনু তোমা কি হয়েছে, আমায় একটু বলাবা। আমি শুধু কাঁদতে লাগলাম। তারপর রুহিতের অনেক জোরাজোরিতে বললাম, রুহিত একটা কুমারী মেয়ের মধ্যে যা তাকে আমার মধ্যে, আজকের পর থেকে তা আর নেই। রুহিত তখন আরো আগ্রহ নিয়ে শুনতে চাইল, আমার কি হয়েছে? তখন আমি পুরো ঘটনাটি করে বললাম। ঘটনাটি শোনার পর রুহিত বলল, শোন অনু, আগামীকাল তুমি আমার সাথে একটু দেখা করো। আমি বললাম ঠিক আছে। তারপর পরের দিন আমি গেলাম রুহিতের সাথে দেখা করতে। দেখা করার পর সে আমাকে নিয়ে কোথায় যেন যেতে শুরু করল। প্রথমে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। একটু পর দেখি সে আমাকে নিয়ে কাজী অফিসে চলে আসলা। তারপর সে আমাকে সেই দিনেই বিয়ে করে তার কাছে নিয়ে গেল। বিষয়টা প্রথমে আমার বাবা মা মেনে নেয়নি। পরে অবশ্য আমাদের পরিবারে ভালো চলছে। এমন অবস্থা দেখে আমার বাবা মা মেনে নিয়েছিল। আরেকটি কথা বন্ধুরা, আমি এতটা দোষী হওয়ার পরেও আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে, রুহিত আমি তো নষ্ট হয়ে গিয়েছিলাম, তারপরেও তুমি আমাকে কিভাবে মেনে নিলে? তারপর সে আমাকে বলল, দেখো অনু, আমি তোমাকে ভালোবাসি, তোমার দেহকে নয়। আর তোমার সাথে যা হয়ে তা তোমার ইচ্ছার বিরুদ্ধে, সুতরাং তুমি আমার কাছে নির্দোষ। তারপর সে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, তুমি আমার মিষ্টি বউ, আমি শুধু তোমাকেই ভালোবাসি। পরিশেষে বন্ধুরা, আমি বলবো, ভালোবাসা শুধু চেহারা দেখে হয় না। সত্যিকারের প্রেমিক প্রেমিকার হাজারো ভুল ত্রুটি মার্জনা করে পাশে থাকার চেষ্টা করে। আমার স্বামীও ঠিক সেই রকম একটা মানুষ ছিল। বর্তমানে আমরা খুব সুখী পরিবার। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি আবার আসব নতুন কোনো গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আর তোমরা যদি এরকম ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।